এবার আসছি দেখো রাইবোজোমে। এতক্ষণ পর্যন্ত এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম পর্যন্ত পড়লাম, এবার রাইবোজোমে আসছি। রাইবোজোম সম্পর্কে আগেই বলেছিলাম যে এটা কিন্তু কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নয়, এটা একদম একটা কমপ্লেক্স সেলুলার মেকানিজম। কেন কেন আমরা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার বলবো না? কারণ আমরা দুটো সবসময়ই বলি, বলি যে রাইবোজোমের দুটো ইউনিট আছে, একটা হচ্ছে লার্জার ইউনিট আর এবং অন্যটা হচ্ছে স্মলার ইউনিট। লার্জার ইউনিট ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কত বলি, 60x বলি, এবং স্মলার ইউনিট ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা কি বলি, 40s বলি। এস অর্থাৎ ভেদবার্গ ইউনিট। এইটা সম্পর্কে আমি বলেছিলাম যে আমি ভেদবার্গ ইউনিট কেন বলা হয় সেটা আমি পরে বলে দেব, যদি কারো জানতে ইচ্ছে হয়। দেখো, রাইবোজোম স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কিন্তু তাহলে একে মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার বলতে পারবো না, যতই আমরা এইভাবে আঁকি না কেন। দেখতে মেমব্রেন বাউন্ডের মতো হলেও এটা কিন্তু মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নয়, কারণ এটা শুধুমাত্র আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি। এই যে এইখানে যেরকম এগুলো হচ্ছে আরএনএ থাকে, প্রোটিন থাকে, এগুলো আরএনএ প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে এটা কি স্মলার ইউনিট, এটাকে কি বলা হবে, লার্জার ইউনিট রাইবোজোমের ক্ষেত্রে। এইখানে আরএনএ প্রোটিন ছাড়া আর কিছুই থাকে না, কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নয়। এই জন্য দেখো এখানে লিখে রেখেছি, এখানে স্ট্রাকচার অথবা ক্যারেক্টারিস্টিক্স এই কথাটাও লিখতে পারো, স্ট্রাকচার কিংবা ক্যারেক্টারিস্টিক্স এই কথাটাও লিখতে পারো। এই জন্য দেখো প্রথমে এই কথাটা লিখে রেখেছি, এটাকে কি বলে, কমপ্লেক্স সেলুলার মেকানিজম। কি বলে, কমপ্লেক্স সেলুলার মেকানিজম বলে, বোঝা গেল। এবং নট এ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। আমরা তাহলে রাইবোজোমকে কি বলবো, কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নয়, এটা এক ধরনের কমপ্লেক্স সেলুলার মেকানিজম। কেন সেলুলার কমপ্লেক্স সেলুলার মেকানিজম বলবো, তার ফাংশানটা জানলেই তোমরা বুঝতে পারবে কেন একে আমরা কমপ্লেক্স সেলুলার মেকানিজম বলছি। দেখো, আমরা সবসময় কি জেনে এসেছি, রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরির একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। এই যে মেকানিজম করা মানে কি, মেকানিজম মানে কোনো কাজ করে যাচ্ছে, তার মধ্যে অন্য কোনো রকম একটা কাজ হচ্ছে। এই যে প্রোটিন তৈরি করছে রাইবোজোম, এই জন্যই একে একটা কমপ্লেক্স সেলুলার মেকানিজম বলে, বোঝা গেল। তাহলে এতদিন যাদের মধ্যে কনফিউশন ছিল যে এটা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নাকি, এটা কিন্তু কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নয়, এটা এক ধরনের কমপ্লেক্স সেলুলার মেকানিজম। তাহলে এটাই আমরা স্ট্রাকচারের খাতাতে লিখব, কি লিখব, ইট ইজ এ কমপ্লেক্স সেলুলার মেকানিজম, ইট ইজ নট এ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। 2 সাব ইউনিট থাকে, 2 সাব ইউনিটস আর মেড ফ্রম প্রোটিন অ্যান্ড আরএনএ। এক্ষুনি বললাম যে স্মলার ইউনিট এবং লার্জার ইউনিট যেটা আছে সেটা দু ধরনের কি দিয়ে তৈরি হয়, প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি হয়। এবং 2 সাব ইউনিটস আর কি লিখব, 2 সাব ইউনিটস are smaller subunits unit that is 40s, larger subunit that is 60s। বোঝা গেল। তাহলে আমরা কি পয়েন্ট লিখলাম স্ট্রাকচারের মধ্যে, এক বললাম যে কমপ্লেক্স সেলুলার মেকানিজম, 2 নাম্বার হচ্ছে মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, এবং 3 নাম্বার হচ্ছে সাব ইউনিটস আর মেড ফর্ম প্রোটিনস অ্যান্ড আরএনএজ। এবং দুটো সাব ইউনিট দেখা যায়, একটাকে কি বলি, স্মলার সাব ইউনিট দ্যাট ইজ 40s অ্যান্ড লার্জার সাব ইউনিট দ্যাট ইজ 60s। ক্লিয়ার। ইন কেস অফ, অবশ্যই লিখতে হবে যে ইন কেস অফ ইউক্যারিওটিক সেল, কারণ প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই রাইবোজোমের স্মলার ইউনিট এবং লার্জার ইউনিটটা আলাদা হয়। আমরা জানি প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে স্মলার ইউনিট 30s এবং লার্জার ইউনিট কেমন হয়, 40s। এবার দেখো, যখন লিখতে যাবে যদি সময় না থাকে, তাহলে শুধুমাত্র স্ট্রাকচারের ক্ষেত্রে এই কথাটাই লিখতে পারো, কমপ্লেক্স সেলুলার মেকানিজম শুধু, তারপরে লিখবে মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, তারপরে লিখবে 2 সাব ইউনিটস আর স্মলার সাব ইউনিট দ্যাট ইজ 40s অ্যান্ড লার্জার সাব ইউনিট দ্যাট ইজ 60s ইন কেস অফ ইউক্যারিওটিক সেল।
এবার লিখবে যে 2 সাব ইউনিটস আর মেড ফর প্রোটিন অ্যান্ড আরএনএ। কমপ্লিট। যদি কিছু না পারো, স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু না লিখতে পারো, তাহলে শুধু সাব ইউনিটটা লিখলেও হবে, যে দুটো সাব ইউনিট দ্বারা তৈরি হয় 60s অ্যান্ড 40s। বাস এই পয়েন্টটা লিখলেই হবে। ফাংশানের ক্ষেত্রে কি কি দেখো, ফাংশানের ক্ষেত্রে আমরা একদম সিম্পল ফাংশান যেটাই আমরা জানি আমরা সেটাই লিখব। সেটা হচ্ছে কি, হেল্প ইন প্রোটিন সিনথেসিস, এই কথাটা লিখলে, এবার কেউ যদি এই লাইনটাকে একটু ভালো করে লিখতে চাও তাহলে কি লিখতে পারবে, হেল্প ইন প্রোটিন সিনথেসিস ফ্রম, কোথা থেকে, মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ কথার অর্থ কি, মেসেঞ্জার আরএনএ। এবং নিউক্লিওলাসে আমরা কি পড়েছিলাম, আরএনএ, রাইবোজোমাল আরএনএ বলে। এই জন্য কেন না, সেখানেই যখন পড়াচ্ছিলাম নিউক্লিওলাস, দেখবে আমার পার্ট 2তে আছে, এই ভিডিওটা যে কন্টিনিউ হচ্ছে তার পার্ট 2তে যে নিউক্লিওলাসটা আমি পড়িয়েছিলাম, সেখানে দেখবে যে আরএনএ এই কথাটা আমি লিখেছি, রাইবোজোমাল আরএনএ বলে। কেন বলে, কারণ হচ্ছে যে ওই আরএনএটা রাইবোজোম তৈরি করতে সাহায্য করে। এক্ষুনিই বললাম যে এটা কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নয়, একটা কমপ্লেক্স সেলুলার মেকানিজম, যার সাব ইউনিটগুলো প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি হয়। তাহলে ওই যে আরএনএ যেটা এই স্মল ইউনিট এবং লার্জ ইউনিট তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে, সেটা কোথায় তৈরি হয়, ওই নিউক্লিওলাসে তৈরি হয়। এই জন্য তার নাম রাইবোজোমাল আরএনএ। এবং এখানে আমরা কি লিখলাম, যে রাইবোজোমের ফাংশন হচ্ছে প্রোটিন তৈরি করে। কোথা থেকে তৈরি করে, এমআরএনএ থেকে তৈরি করে। তাহলে এই যে এমআরএনএকে আমরা কি বলি, মেসেঞ্জার আরএনএ। কেন, মেসেজ আমরা কি করি, আমরা কোনো কিছু ইনফরমেশান পাঠাতে সাহায্য করি, তো এই জন্য কি বলি, মেসেজ বক্স। আমরা কাউকে মেসেজ করছি। মেসেঞ্জার আরএনএও কিছু ইনফরমেশান ক্যারি করে, কিসের জন্য, প্রোটিন তৈরি করার জন্য। এই জন্য দেখবে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয় আমাদের শরীরে। যদি প্রোটিনের মেসেজ যদি একই হতো তাহলে উত্তরও নিশ্চয়ই একই হতো। তুমি কেমন আছো, এই কথাটার উত্তর আমি ভালো আছি বা আমি খারাপ আছি হতে পারি। সেইটাকে আমরা যখন বিভিন্নভাবে ইংলিশে লিখছি কিংবা হিন্দিতে লিখছি, তখন তার একটু ধরন বদলাচ্ছে, এবং বিভিন্ন কথার আমি যখন বিভিন্ন রকম ইনফরমেশান দিচ্ছি, তার উত্তরও সেই রকমই হবে। মেসেঞ্জার আরএনএও কোনো প্রোটিন তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনফরমেশান ক্যারি করে, এই জন্যই একে মেসেঞ্জার আরএনএ বলে। এবং এই মেসেঞ্জার আরএনএ থেকে যে প্রোটিনটি তৈরি হচ্ছে, সেটা কোথায় তৈরি হবে, সেটা তৈরি হবে রাইবোজোমে। বোঝা গেল? তাহলে একটাই ফাংশন লিখবে, কি করে, হেল্প ইন প্রোটিন সিনথেসিস ফ্রম এমআরএনএ। বাস এই একটা লিখলে, যদি মনে হয় যে সময় নেই, তাহলে শুধুমাত্র স্ট্রাকচারের ক্ষেত্রে এই পয়েন্টটাও লিখতে পারো। তবে সেক্ষেত্রে অবশ্যই লিখবে ইন কেস অফ ইউক্যারিওটিক সেল, কারণ প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সাব ইউনিট কিন্তু আলাদা হয়। বোঝা গেল? তাহলে স্ট্রাকচারের ক্ষেত্রে এইগুলো লিখতে পারো, এই 3টে পয়েন্ট সহ। এটা না হলে শুধুমাত্র এই একটা পয়েন্ট লিখতে পারো, এটা কিন্তু ফাংশন নয়, ফাংশন এটা। এই একটা পয়েন্ট লিখতে পারো এবং ফাংশানেই একটা পয়েন্ট লিখতে পারো। এটা 1, 2, এটাকে 3 নম্বর করো এবং এটাকে 4 নম্বর করো। পরেরটাই যাচ্ছি, পরের অর্গানেলিতে। দেখো পরের অর্গানেলি কি, গলগি অ্যাপারেটাস। কিছুটা লিখে রেখেছি যাতে সুবিধা হয়। গলগি অ্যাপারেটাস আমরা কিভাবে এঁকেছি, আমার একবারে প্রথম পার্ট 1-এ গলগি অ্যাপারেটাস যখন এঁকেছি, তখন কিছু প্রয়োজনীয় কথা বলেছি, কিন্তু কতগুলো ইম্পর্টেন্ট কথা বলেছি, সেগুলো শুনবে। সেগুলো এই গলগি অ্যাপারেটাসটা বোঝার জন্য কাজে লাগবে। তবুও বলছি, দেখো যখন আমরা এঁকেছিলাম তখন কেমন করে এঁকেছিলাম, বলেছিলাম যে নিউক্লিয়াসের বাইরের পর্দাটা আমরা সবসময় এরকম কাটা কাটা দেখেছি, কারণ এইখান থেকে দেখবে আমরা কি দেখেছি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তৈরি হতে দেখেছি, তাই তো দেখেছি। এবং সেখান থেকে কি তৈরি হচ্ছিল, এরকম করে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তৈরি হওয়ার পর ছোট ছোট করে এই রকম ভেসিকল লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছিল, ছোট ছোট একবারে কম্পার্টমেন্ট তৈরি হচ্ছিল। এগুলোকেই আমরা কি বলছিলাম, গলগি বডি বলে, অনেকে গলজি বডি বলে, যেটা ইচ্ছা হবে সেটা বলতে পারো, গলগি বডি, গলজি বডি।
যেটা ইচ্ছা হবে সেই নামে ধরে ডাকতে পারো। এবং যখন আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম পড়ছিলাম, এই যে স্ট্রাকচারগুলো, এই যে টিউব লাইক স্ট্রাকচার, এগুলোকে আমরা কি বলছিলাম? সিস্টারনি বলছিলাম। এক্ষেত্রেও এগুলোকে, এই টিউব লাইক স্ট্রাকচারগুলো, এনক্লোজড টিউব লাইক স্ট্রাকচারগুলোকে সিস্টারনিই বলে। ক্লিয়ার? আমরা যখন এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের স্ট্রাকচারটাকে আমরা ডিসকাস করছিলাম, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলেছিলাম যে এটা সিস্টারনি, ফ্ল্যাটেন্ড এবং টিউব লাইক স্ট্রাকচার, এনক্লোজড, এটাকে আমরা কি বলি? সিস্টারনি বলি। গলগির ক্ষেত্রেও একই কথা বলবো, যেটা আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে পড়েছিলাম সেটা হলো সিস্টারনি। কারণ দেখো, তখনই আমি বলেছিলাম, আগের ভিডিওতেও আমি বলেছি, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তৈরি হচ্ছে, এখান থেকেই কিন্তু গলজি বডি তৈরি হয়। এবং এর খুব ভালো ফাংশান আছে, কারণ এই যে ছোট ছোট গলগি বডিগুলো কেটে চলে যেতে পারে এবং অন্য জায়গায় গিয়ে জুড়ে যেতে পারে। কিভাবে সেটা আমি বোঝাচ্ছি, দেখো। যখন ফাংশানটা বলবো তখনই বলে দিচ্ছি। দেখো দেখো বলাই আছে, আমি স্ট্রাকচারে কি লিখে রেখেছি দেখো, মেড আপ অফ সিরিজ অফ কম্পার্টমেন্ট। দেখতেই পাচ্ছ বিভিন্ন কতগুলো সিরিজ, ছোট ছোট পরপর আমরা যখন আঁকি আস্তে আস্তে কী করি, ছোট ছোট আঁকতে শুরু করি। মেড আপ অফ সিরিজ অফ কম্পার্টমেন্ট, এইগুলোকেই কম্পার্টমেন্ট বলা হচ্ছে। এবং মেড আপ অফ ফ্ল্যাটেন্ড এনক্লোজড সিস্টারনি। কেমন? ফ্ল্যাটেন্ড এনক্লোজড সিস্টারনি। কেন সিস্টারনি? কোনগুলোকে বলে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে সিস্টারনি কোনগুলোকে বলে সেগুলো সবই লেখা আছে। কোথা থেকে তৈরি হয় এক্ষুনি ব্যাখ্যা করলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। ভেসিকলস আর ফ্রম গলগি বডি। এখান থেকে কি তৈরি হয়? ছোট ছোট এরকম ছোট ছোট ভেসিকলস তৈরি হয়। কেন? দেখো, তারপরে এই ফাংশনটা লিখে রেখেছি, হেল্প ইন লিপিড ট্রান্সপোর্ট। লিপিডটাকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। কীরকম লিপিড ট্রান্সপোর্ট? এটা কি কত সুন্দর এটার সঙ্গে কানেক্টেড। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ক্ষেত্রে ফাংশান পড়েছি যে লিপিড তৈরি করে, তাহলে সেখানেই আমি বলেছি, ধরো এটা যদি আমার প্লাজমা মেমব্রেন হয়, তাহলে আমাকে তো এই মেমব্রেনে পৌঁছাতে হবে। তাহলে পৌঁছাবে কি করে? এখানে তো ও নিউক্লিয়াসের সঙ্গে জুড়ে আছে। এর যে নিউক্লিয়াসের সঙ্গে জুড়ে থাকলেও এই যে লিপিডটা কার মাধ্যমে ট্রান্সপোর্ট হয় গলগির মাধ্যমে। গলগি লিপিডটাকে আনলো, ধরো এই লিপিডটাকে আনলো, এবং এই রকম ভেসিকেলের মধ্যে এই লিপিডটাকে ও ট্রান্সপোর্ট করে। কোথায় ট্রান্সপোর্ট করে? মেমব্রেনে ট্রান্সপোর্ট করে। এক্ষেত্রে কিন্তু সাইটোস্কেলিটনের ভূমিকা থাকে কিছু জায়গায়। এই গলগি থেকে যখন আমি মেমব্রেনে যাব, রাস্তা দরকার, সেক্ষেত্রে সেই রাস্তা হিসেবে কিন্তু সাইটোস্কেলিটন কাজ করে। সেটা আমি সাইটোস্কেলিটন, আমরা যাচ্ছি ধীরে ধীরে, যখন আমরা শেষের দিকে চলে যাব তখন সাইটোস্কেলিটন সম্পর্কে জানবো। সেইটা কিন্তু এক্ষেত্রে হেল্প করে। এই লিপিড তৈরি হলো, লিপিডটা ট্রান্সপোর্ট করবে কে? গলগি বডি। এই গলগি বডি এইরকম ভেসিকেল লাইক স্ট্রাকচার তৈরি করে এবং এইটাকে সেলের বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে গলগি অ্যাপারেটাস সম্পর্কে, গলগি অ্যাপারেটাস কীভাবে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সঙ্গে মিলিয়ে লিখবে সেটা বুঝতে পেরেছো। যদি মনে না থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের যা স্ট্রাকচারের, যেরকম স্ট্রাকচার মোটামুটি সেই রকমই হচ্ছে গলগি অ্যাপারেটাসের স্ট্রাকচার। ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার হয় তাকে আমরা কি বলি? ফ্ল্যাটেন্ড এনক্লোজড টিউব লাইক স্ট্রাকচার, তাকে আমরা সিস্টারনি বলি। কোথা থেকে তৈরি হচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে তৈরি হচ্ছে বলেছি। কম্পার্টমেন্ট বলেছে, এই জন্য সিরিজ অফ কম্পার্টমেন্ট। এটা না যদি লিখতে চাও নাও লিখতে পারো। এবং ভেসিকেলস তৈরি হয়, ভেসিকেলস ফর্ম হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে তৈরি হয়, এবং এগুলোকে কি বলে? সিস্টারনি বলে। ফাংশন কি? হেল্প ইন লিপিড ট্রান্সপোর্ট। কি করতে হেল্প করে? লিপিড ট্রান্সপোর্ট করতে হেল্প করে। চলো পরেরটায় যাচ্ছি। এরপরে আসছি লাইসোজোম। লাইসোজোম সম্পর্কে আমরা মোটামুটি প্রচুর পড়েছি, সবসময় পড়েছি যে হচ্ছে সুইসাইডাল ব্যাগ কাকে বলে, কারণ তাকে আমরা কি বলি? সুইসাইডাল ব্যাগ, লাইসোজোম। এমনি এটা একটা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড এনক্লোজড মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। এবং ভেতরে খুব ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে এনজাইমসগুলো থাকে। বিভিন্ন ধরনের ডিগ্রেডেটিভ এনজাইম থাকে, হাইড্রোলেজ থাকে এর মধ্যে ডিগ্রেডেটিভ এনজাইম হিসাবে। যদি এক্সাম্পল দিতে চাও লিখতেই পারো, হাইড্রোলেজ ডিগ্রেডেটিভ এনজাইম অফ লাইসোজোম। ক্লিয়ার? ওয়ান মেমব্রেন স্ট্রাকচার, তাহলে এটা কি? ডাবল মেমব্রেন নয়, সিঙ্গেল মেমব্রেন। তাহলে ওয়ান এনক্লোজড মেমব্রেন, এই জন্য কি লিখেছি? ওয়ান এনক্লোজড মেমব্রেন। সেটাকে আমরা লাইসোজোমের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে একটাই মেমব্রেন থাকে লাইসোজোমের। ক্লিয়ার হলো? মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন, নিউক্লিয়াসের দুটো মেমব্রেন, এবং
যদি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা গলগি অ্যাপারেটাসের ক্ষেত্রে দেখি তাহলে তাদের ক্ষেত্রে একটা মেমব্রেন দেখতে পাবো, লাইসোজোমের ক্ষেত্রে কটা মেমব্রেন দেখতে পাবো, একটা মেমব্রেন দেখতে পাবো। কিন্তু রাইবোজোমের কিন্তু কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নেই, রাইবোজোম কিন্তু কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নয়। ক্লিয়ার? দেখো আর কি লিখেছি, কন্টেন্ট ডিগ্রেডেটিভ এনজাইম। ক্লিয়ার? এটা বারবার বলেছি যে স্ট্রাকচারও লিখতে পারো বা ক্যারেক্টারিস্টিক্সও লিখতে পারো। বোঝা গেল? তাহলে কি কি বললাম, যে এখানে কি থাকে, ডিগ্রেডেটিভ এনজাইম, আর এটাকে কি বলে, সেল মেমব্রেন। সেল মেমব্রেন বলে। ফাংশন কি, এন্ডোসাইটোসিসে হেল্প করে। দেখবে তাহলে প্রথমেই হচ্ছে হেল্প ইন ডিগ্রেডেশন, একদম সোজা ভাষায় লিখতে পারে, হেল্প ইন ডিগ্রেডেশন এবং এন্ডোসাইটোসিসে হেল্প করে। ক্লিয়ার? বোঝা গেছে? এর থেকে না বেশি লিখলেও চলবে, এই স্ট্রাকচারটা লিখলে একদম সোজা ভাষায়। দেখো দুটো জিনিস আছে, একটা সেল মেমব্রেন থাকে এবং ডিগ্রেডেটিভ এনজাইম থাকে। এরপর আসছি দেখো সেন্ট্রোজোমে। সেন্ট্রোজোম এবং সাইটোস্কেলিটন এই দুটো জিনিস আগেও বলেছি প্রচুরজন ছেড়ে যায়, লেখে না, লাইসোজোম পর্যন্ত লিখে ছেড়ে দেয়। তোমরা যদি সেন্ট্রোজোম এবং সাইটোস্কেলিটনটা লিখতে পারো তাহলে তোমার জন্য সেটা বেশি এফেক্টেড হবে, কারণ সবাই দেখবে যে সমস্তগুলোই লিখছে, পরপর পরপর লিখেই যাবে, হয়তো ডেসক্রাইব করে যাচ্ছে, কিন্তু একটু স্ট্রাকচার এবং ফাংশন যদি পারো, এত সময় থাকবে না শুধু একটা স্ট্রাকচার এঁকে প্রত্যেকটাকে ব্যাখ্যা করার, একটু করে ব্যাখ্যা, অন্তত একটা স্ট্রাকচার একটা ফাংশন দেওয়ার চেষ্টা করবে। দেখো সেন্ট্রোজোমের ক্ষেত্রে স্ট্রাকচারে আমি কি লিখেছি দেখবে, প্রায় সেলের মধ্যে কেমন করে দেখতে পাবে, এই রকম দেখতে হয় কিছুটা স্ট্রাকচারটা। দেখতে পাই তো এইরকম স্ট্রাকচার একটা দেখতে পাই। এগুলোকে কি বলা হয়, সেন্ট্রিওল বলে। কি বলে? সেন্ট্রিওল বলে। তাহলে সেন্ট্রোজোম কি দিয়ে তৈরি হয়, দুটো সেন্ট্রিওল দিয়ে তৈরি হয়। এই যে দুটো সেন্ট্রিওল, এগুলোকে আমরা কি বলি, ভালো করে লিখে দিচ্ছি, সেন্ট্রিওল। বোঝা গেল? তাহলে দুটো সেন্ট্রিওল দিয়ে তৈরি। এই যে যে ছোটো ছোটো দাগ দাগ করে সবসময় আঁকি না আমরা, এরকম যে দাগ, একটা রড শেপের দাগ থাকে, এইগুলোকে বলা হয় মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল। বোঝা গেল? এই যে ছোটো ছোটো দাগের মতো দেখতে পাই না আমরা যখন সেন্ট্রোজোম আঁকি। সেল সাইকেলের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেল ডিভিশনের ক্ষেত্রে হেল্প করে, সেটা আমরা পরে পড়বো। এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সেল ডিভিশন সেল সাইকেল শুরু করব, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এই সেন্ট্রোজোমের কত ফাংশন আছে ওই সেল ডিভিশনের ক্ষেত্রে। তাহলে স্ট্রাকচারে আমরা কি দেখতে পেলাম, সেন্ট্রোজোমের দুটো সেন্ট্রিওল থাকে, মাইক্রোটিউবিউল থাকে, কারণ ওই যে রড শেপেটের মতো এগুলো কি হয়, মাইক্রোটিউবিউল। এই শেষের পয়েন্টটা না লিখতে চাইলে না লিখতে পারো, ফার্স্টটাই লিখবে যে মেড আপ অফ টু সেন্ট্রিওল, দুটো সেন্ট্রিওল দিয়ে তৈরি। ফাংশন কি, পড়াতেই বলে দিলাম যে ফাংশনটা কি, হেল্প ইন সেল সাইকেল, তাহলে সেল সাইকেলে হেল্প করে মানে হেল্প ইন মাইটোটিক অ্যান্ড মিওটিক সেল ডিভিশন। বাস, দুটো জিনিস, একই জিনিসকে দুভাবে লিখলে, যে সেল সাইকেলে হেল্প করে, হেল্প ইন সেল সাইকেল, এবং মাইটোসিস এবং মিওসিস সেল ডিভিশনে হেল্প করে। কিভাবে হেল্প করে সেটা আমরা পরের ভিডিওতে পড়ব। যখন আমরা সেল ডিভিশন পড়ব তখন ওই সেন্ট্রিওলের কি ফাংশন আছে সেটা পড়ব, তখন সেখান থেকে যদি কেউ এক্সট্রা লিখতে চাও এখানে লিখতে পারবে। মোটামুটি এটা লিখলেই হবে। আর কি জানলাম, যে দেখো সাইটোস্কেলিটন, একদম শেষে চলে এসেছি। সাইটোস্কেলিটন কেমন দেখতে হয় আমরা দেখিয়েছিলাম, এমনি জাস্ট এই রকম করে, কারণ ফিলামেন্টের মতো, এই জন্য এগুলোকে কি বলা হয়, কি নিয়ে থাকে, মাইক্রোফিলামেন্ট বলে বা প্রোটিন ফিলামেন্ট বলে। বোঝা গেল? ফিলামেন্টের মতো দেখতে হয়, সেলের মধ্যে থাকে, সেলকে একটা প্রপার স্ট্রাকচার দিতে হেল্প করে সাইটোস্কেলিটন। এছাড়াও বললাম যে ট্রান্সপোর্টে হেল্প করে। ট্রান্সপোর্ট যখন হচ্ছে, বললাম যে গলগি থেকে এই যে লিপিড ট্রান্সপোর্ট হচ্ছে, বা
এই যে ভেসিকেলসটা কি করে যাবে, এই ভেসিকেলসটা এই লিপিডটা নিয়ে যাবে রাস্তা কোথায়, সেই রাস্তাটা কে প্রোভাইড করে? এই যে ভেসিকেলসটা তো ভেসে ভেসে হাওয়ায় ভেসে চলে যাবে না, এই যে ভেসিকেলসগুলো যাচ্ছে, এই যাবে যে রাস্তাটা প্রদান করে কে, সেটা হচ্ছে সাইটোস্কেলিটন। এই জন্য দেখো লিখে রেখেছি মেড বাই প্রোটিন ফিলামেন্ট। কী দিয়ে তৈরি হয়? ফিলামেন্টের মতো দেখতে হয়, প্রোটিন ফিলামেন্ট দিয়ে তৈরি হয়। এছাড়াও যদি কেউ আরও এক্সট্রা লিখতে চাও তাহলে লিখতে পারো যে মেড বাই মাইক্রোটিউবিউল অ্যান্ড মাইক্রোফিলামেন্ট। বোঝা গেল? এটাই প্রোটিন ফিলামেন্ট হিসেবে বিবেচিত হয়। স্ট্রাকচারে তোমরা লিখতেই পারো যে প্রোটিন ফিলামেন্ট কেমন দেখতে, দেখো ঠিক রড শেপেটের মতো যখন আঁকবেও এর মধ্যে সেল স্ট্রাকচারে। একবারে ফার্স্ট ভিডিওতে এর প্রথম ভিডিওটাই আমি কেমন করে আঁকবে দেখিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওতে গিয়ে দেখবে কিভাবে এঁকে দিয়েছি যে এই যে স্ট্রাকচারগুলো আছে পুরো রড শেপেট, এর থেকে বেশি আঁকার দরকার নেই, ঠিক রাস্তা প্রদান করে। বারবার বললাম যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে যে লিপিডটা তৈরি হলো, সেই লিপিডটা আসবে মেমব্রেনের কাছে কার মাধ্যমে আসবে? ওই রাস্তাটা প্রদান করে সাইটোস্কেলিটন। ক্লিয়ার? তাহলে আমরা ফাংশানে কি লিখতে পারি, সমস্ত ফাংশানগুলো বলে দিলাম। কি কি? প্রোভাইড এ প্রপার স্ট্রাকচার, বললাম যে সেলকে কি করে, একটা স্ট্রাকচার প্রদান করতে সাহায্য করে, প্রপার স্ট্রাকচার টু সেল। একবারে সোজা ভাষায় লিখব, বইয়ের ভাষা না হলেও চলবে। প্রোভাইড এ প্রপার স্ট্রাকচার টু সেল হলো। দ্বিতীয় নম্বরে কি লিখব? হেল্প টু, বুঝিয়ে দিলাম এক্ষুনি কিন্তু, ট্রান্সপোর্ট ভেসিকেলস ফ্রম গলগি টু সেল মেমব্রেন। বাস, এটা শেষেরটা যদি নাও লিখতে চাও প্রথমটা লেখো, প্রথমটা লিখলেই হবে। এটা একটা পয়েন্ট, এবং স্ট্রাকচারের ক্ষেত্রে এই একটা পয়েন্ট লিখলেই হবে। তাহলে কি কি বললাম বোঝা গেল? তাহলে স্ট্রাকচারের ক্ষেত্রে কি বললাম? মেড বাই প্রোটিন ফিলামেন্ট, প্রোটিন ফিলামেন্ট দিয়ে তৈরি হয়। সেই প্রোটিন ফিলামেন্টটা কি? কেউ যদি আরও এক্সট্রা লিখতে চাও তাহলে মাইক্রোটিউবেল এবং মাইক্রোফিলামেন্ট দিয়ে তৈরি হয়, এবং দেখতে কিন্তু এই রকম রড শেপেড হয়, ঠিক রাস্তা যেমন হয় সেই রকম। মনে করবে যে গলগি থেকে রাস্তা যাচ্ছে কোথা পর্যন্ত? সেল মেমব্রেন পর্যন্ত। প্রোভাইড প্রপার স্ট্রাকচার, বললাম যে একটা সেলকে একটা প্রপার স্ট্রাকচার দিতে হেল্প করে। না হলে আমার শরীরে যদি না হাড্ডি থাকে, আমার শরীরে যদি না যদি হাড় না থাকে বা হচ্ছে তোমার বোন না থাকে, তাহলে আমি কেমন হবে? আমি তো নন কডেটের মতো, যেখানে ফেলবে অ্যামিবার মতো সেইখানেই সোজা হয়ে যাব, সেই রকমই আকার ধারণ করব। তাহলে সেলকে একটা প্রপার স্ট্রাকচার দিতে, আমরা যে এইরকম গোল করে এঁকে ফেললাম, সেলটা কেন একবারে সেই হয়ে গেল না, অন্য স্ট্রাকচার কেন হয়ে গেল না? কারণ সাইটোস্কেলিটন থাকে আমাদের শরীরে, সেটা সেলকে একটা প্রপার স্ট্রাকচার প্রদান করতে হেল্প করে। সেটা ছাড়া কি ভেসিকেলস, এক্ষুনি বললাম এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে ধরো একটা লিপিড তৈরি হলো, সেটাকে কে ট্রান্সপোর্ট করে? গলগি বডি, ফাংশানে বলেছি। তার ফাংশানটাকে কন্ট্রোল আবার কন্টিনিউ কে করে? সাইটোস্কেলিটন। কি করে? ভেসিকেলটাকে ট্রান্সপোর্ট করে গলগি থেকে কোথায়? সেল মেমব্রেন। বোঝা গেল? বাস এতটাই। মোটামুটি অসুবিধা হলে বারবার ভিডিওটা দেখো, বারবার ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি। দেখো টোটাল এই হচ্ছে, পড়ানোর জন্য অনেকটা টাইম লেগেছে। এবার তোমরা যদি হচ্ছে যখন লিখবে, যখন একটা প্রপার একটা অ্যারেঞ্জড করে নিলে, তখন দেখবে আর বেশিক্ষণ সময় লাগবে না, 7 নাম্বার বা 8 নাম্বারে থাকে, কমপ্লিট হয়ে গেল। এবার ছোটো একটা কনক্লুশন অবশ্যই দেবে, সবসময় প্রত্যেকটা জিনিসে একটা করে ছোট কনক্লুশন দেওয়ার চেষ্টা করবে। দেখো কি লেখা আছে, কনক্লুশনটা আমি আর কিছু ব্যাখ্যা করছি না বেশি। দেখো, সেল অ্যাক্ট অ্যাজ এ বিল্ডিং ব্লক, এগুলো নিয়ে আলোচনা করেছি। বিল্ডিং ব্লক অফ দি বডি, কী করে? স্ট্রাকচার প্রোভাইড করে, মেটাবোলাইট মেনটেন করে, রিপ্রোডিউসে হেল্প করে, রেসপন্ড টু স্টিমুলি, কোনো কিছু স্টিমুলেশান দিলে আমরা আমাকে ধর কেউ জোরে থাপ্পড় মারলো, আমরা চিৎকার করে উঠি তো, হয় তাকে মারি, নাহলে খুব ভালো বন্ধু হলে আউ করে ছেড়ে দিই। তাহলে সেই ক্ষেত্রেও কী করে? স্টিমুলি দেয়। একটা সেল ছাড়া একটা বডি কোনো দিন তৈরি হতে পারে না। উইদাউট সেল
এ বডি, এত বড় যে বডি, এত বড় সিস্টেম, এত বড় অর্গানাইজেশন আমাদের দাঁড়িয়ে আছে, এটা সেল ছাড়া তৈরি হওয়া সম্ভব নয়। বোঝা গেছে? দেখে নাও, সেল একটা যে বিল্ডিং ব্লক অফ দি বডি, প্রোভাইড স্ট্রাকচার, মেনটেন মেটাবলিজম, রিপ্রোডিউস, রেসপন্ড টু স্টিমুলি, এটসেট্রা। উইদাউট এ সেল এ বডি ক্যান নট ফর্মড। কমপ্লিট। আমাদের সিম্পল সেল ডায়াগ্রাম মোটামুটি কমপ্লিট হয়ে গেল। পরপর ভিডিওগুলোকে দেখবে, বারবার দেখবে, তাহলে দেখবে মোটামুটি একটা বুঝতে পেরে যাবে। নোটটা এখান থেকে তুলে নেবে যাদের প্রয়োজন হবে, আর যারা নোট তৈরি করতে পারো খুবই ভালো কথা, নিজেদের মতো করে নোট তৈরি করতে পারো। এবং ভিডিওটা যদি সত্যি হেল্পফুল হয় তাহলে অবশ্যই শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত রকমের আমরা যত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যত সাবজেক্টিভ কোশ্চেন বা অবজেক্টিভ কোশ্চেন সেগুলো আলোচনা করব ধীরে ধীরে। তার জন্য আমার চ্যানেলের সঙ্গে তোমাদেরকে যুক্ত থাকতে হবে, নোটিফিকেশানটা অন করে রাখতে হবে। সবাইকেই টাটা।